সুপ্রিয় শিক্ষার্থী সকলকেই নিরন্তর শুভেচ্ছা। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে করোনা প্রাদুর্ভাবের কারণে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম, কিন্তু সরকারি সিদ্ধান্ত ও নীতিমালা অনুযায়ী শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই তোমাদের সকলকেই আজকের অনলাইন ভিডিও ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসটি উপস্থাপনায় রয়েছি আমি মওদুদ আহমেদ, সিনিয়র প্রভাষক, কৃষি শিক্ষা বিভাগ, মাইলস্টোন কলেজ। শিক্ষার্থীরা, আজ আমরা আলোচনা করব দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় ষষ্ঠ পরিচ্ছেদ গৃহপালিত পশু পাখি পালন পদ্ধতি। শিক্ষার্থীরা, আজকের এই পরিচ্ছেদটি আমরা আলোচনা করে যে বিষয়গুলো জানতে পারবো বা আমাদের আজকের শিখন ফল যেগুলো হবে সেগুলো হচ্ছে গৃহপালিত পশু পাখির আবাসন সম্পর্কে জানবো, আবাসনের উদ্দেশ্য জানবো, পশুর আবাসনের স্থান নির্বাচন অর্থাৎ পশু কোথায় থাকবে, কিভাবে থাকবে সেই স্থান নির্বাচন বিষয়ে আমরা জানবো। পরবর্তীতে আমরা কয়েকটি গৃহপালিত পশুর পালন পদ্ধতি জানবো। এর মাঝে রয়েছে গাভী পালন, বাছুর পালন, ভেড়া পালন ও হাঁস মুরগি পালন। তাহলে শিক্ষার্থীরা, চলে আসি আমাদের আজকের আলোচনায়। প্রথমেই রয়েছে গৃহপালিত পশুর আবাসন। শিক্ষার্থীরা, আমরা যদি গৃহপালিত পশুর আবাসন এটিকে যদি আমরা একটু সংজ্ঞা আকারে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে সুস্থভাবে বেঁচে থাকার জন্য এবং অধিক উৎপাদনের জন্য অধিকতর আরামদায়ক পরিবেশে পশুকে আশ্রয় প্রদানকে গৃহপালিত পশুর আবাসন বলে। তাহলে শিক্ষার্থীরা, সংজ্ঞায় কি বলা হচ্ছে যে পশুকে সুস্থভাবে বেঁচে থাকার জন্য এবং অধিক উৎপাদনের জন্য অধিক আরামদায়ক পরিবেশে আমাদের গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে তিনটি। একটি হচ্ছে সুস্থভাবে বেঁচে থাকা, অধিক উৎপাদন এবং অধিকতর আরামদায়ক। এই তিনটি শব্দকে নিয়ে আমরা এই সংজ্ঞাটি বলতে পারি গৃহপালিত পশুর আবাসন। আবার বলা হয়েছে যে পশুকে থাকা, খাওয়া ও বিশ্রামের জন্য যে আরামদায়ক ঘর তৈরি করে দেওয়া হয় তাকে পশুর বাসস্থান বা গোয়াল ঘর বলে। তাহলে আমরা পশুর আবাসন বলতে পশু যেখানে থাকবে সেই অবস্থাটাকে বলছি, আর গোয়াল ঘর বলতে পশু যে ঘরে থাকে বা পশুর ঘরের নামকরণ করা হচ্ছে গোয়াল ঘর। যেমন আমরা যে বাসা বাড়িতে থাকি, আমাদের বাসা বাড়িটাকে আমরা বলছি যে বাসা বা বাড়ি। ঠিক একইভাবে বা হচ্ছে ঘর, যেটাকে আমরা বেডরুম বলে থাকি, ঠিক একইভাবে গবাদি পশুর জন্য বলা হচ্ছে গোয়াল ঘর। এবার যদি আমরা একটু দেখি আবাসনের উদ্দেশ্যগুলো কি রয়েছে। শিক্ষার্থীরা, খেয়াল করে দেখো যে পশুর বাসস্থান বা গোয়াল ঘরের অনেক সুবিধা রয়েছে। এর মধ্যে রয়েছে কি কি? আরামদায়ক পরিবেশ সৃষ্টি করা, পশুকে আশ্রয় ও বিশ্রাম দেওয়া, খারাপ আবহাওয়া থেকে রক্ষা করা, চোরের হাত থেকে রক্ষা করা, পশুর একক ও নিবিড় যত্ন নেওয়া, সময় মতো চিকিৎসা দেওয়া, পশুকে শান্ত করা, দক্ষতার সাথে দুধ দহন করা, রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা, খরচ কমানো। তাহলে দেখো আমাদের আবাসনের উদ্দেশ্যগুলো কি কি আমরা এখান থেকে জানতে পারছি। প্রত্যেকটি লাইনে খুবই সহজভাবে বলা হয়েছে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এখান থেকে। এবার দেখো আমরা যদি একটু দেখি যে আমরা গবাদি পশুর আবাসনের জন্য যে উদ্দেশ্যগুলোর কথা বললাম, এখন আমি গবাদি পশুর আবাসনের জন্য একটা স্থান নির্বাচন যদি করতে যাই, অর্থাৎ আমি গবাদি পশুকে যেখানে রাখবো সেই জায়গাটা কেমন হবে, তার বৈশিষ্ট্যগুলো কেমন হবে, বা সেই জায়গা থেকে আমি কি কি সুবিধাগুলো পেতে পারি, সেই বিষয়টার উপর ভিত্তি করে গবাদি পশুর আবাসনের স্থান নির্ধারিত হয়ে থাকে। যেমন এর মাঝে রয়েছে উঁচু, শুকনো ও বন্যামুক্ত এলাকা হতে হবে, বাজার, মহাসড়ক ও বসতি থেকে একটু দূরে হবে,
না হলে গবাদি পশু যে বর্জ্য পদার্থগুলো আসে এটি পরিবেশ দূষণ করতে পারে। দুধ ও মাংস বাজারজাত করার সুবিধা থাকতে হবে, না হলে আমি যে গবাদি খামার উৎপাদন করছি সেই খামার থেকে আমি যে উৎপাদন ব্যবস্থাগুলো পাচ্ছি সেগুলো আমার বাজারজাত সহজভাবে করতে না পারলে আমি লাভ করতে পারবো না। ভালো যাতায়াত ব্যবস্থা থাকতে হবে, অবশ্যই ভালো যাতায়াত ব্যবস্থার মধ্যেই মাধ্যমে আমি দুধ মাংস বাজারজাত করতে পারবো, খাদ্য আনা নেওয়া করতে পারবো, চিকিৎসার ব্যবস্থা করতে পারবো ইত্যাদি কথা রয়েছে। বিদ্যুৎ ও পানি সরবরাহের সুবিধা থাকবে, অবশ্যই বিদ্যুৎ ও পানি সরবরাহের যদি সুব্যবস্থা না থাকে সঠিক সুন্দরভাবে গবাদি পশু লালন পালন করা সম্ভব হবে না। গোয়ালঘর থেকে সহজে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে, অর্থাৎ গোয়ালঘর থেকে খুব সহজে যেন বজ্র পানি, ময়লা পানি বা পরিষ্কার করার পরে যে পানিগুলো রয়েছে সেটি যেন খুব সহজে বের হয়ে যেতে পারে, না হলে গোয়ালঘরটা স্যাঁতসেঁতে থাকবে, গবাদি পশু যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারে। গোয়ালঘরে যেন সূর্যালোক পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে, কেননা গোয়াল ঘরে সূর্যালোক এলে ঘরটা শুকিয়ে থাকবে, ঘরের মাঝে যদি কোনো রোগ জীবাণু থেকে থাকে তাহলে সেই রোগ জীবাণুগুলো মারা যাবে। গোয়াল ঘরের চারপাশ পরিষ্কার রাখতে হবে, না হলে গোয়াল ঘরের চারপাশে বিভিন্ন গবাদি পশুর জন্য ক্ষতিকর প্রাণী বসবাস করতে পারে, রোগ জীবাণু অবস্থান করতে পারে, যা আমাদের খামারের জন্য ক্ষতিকর হওয়ার সম্ভাবনা থাকে। ভবিষ্যতে খামার বড় করার সুযোগ থাকতে হবে, অর্থাৎ আমি এখন যে খামারটি করছি সেই খামারটিকে ভবিষ্যতে আমি কিভাবে বড় করতে পারবো সেই বিষয়টি অবশ্যই আমার এখানে ব্যবস্থা থাকতে হবে। শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ গবাদি পশুর প্রাথমিক কয়েকটি বিষয় রয়েছে সেই বিষয়গুলো আমরা এতক্ষণ জেনেছি। এখন আমরা আমাদের শিখন ফলের যে কয়েকটি অংশ ছিল অর্থাৎ কয়েকটি গবাদি পশু নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব, সেই বিষয়গুলো আমরা একটু দেখব। প্রথমেই রয়েছে গাভী পালন। শিক্ষার্থীরা খেয়াল করে দেখো যে কৃষির অগ্রগতি ও বিকাশের সাথে পশু ও গাভী পালন অঙ্গাঙ্গিভাবে জড়িত। বলা হয়ে থাকে একটি জাতির মেধার বিকাশ নির্ভর করে মূলত ওই জাতি কতটুকু দুধ পান করে তার উপর। আমাদের দেশেও মোটামুটি ভাবে বলা যায় যে গাভী পালন একটি শিল্প হিসেবে গড়ে উঠেছে। আমাদের দেশে মোট 5 ধরনের উন্নত জাতের গাভী দেখা যায়, সেগুলো হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান, জার্সি, শাহিওয়াল, সিন্ধি ও রেড চিটাগাং। শিক্ষার্থীরা খেয়াল করো, তাহলে আমরা গাভী পালনের প্রাথমিক বিষয়গুলো একটু জেনেছি। এখন আমরা দেখব যে গবাদি পশুর বাসস্থানটি ঠিক কেমন হবে। আমরা গবাদি পশুকে যে রাখবো সেই বাসস্থানটি গবাদি পশুর কেমন হয়ে থাকবে। গবাদি পশুর আমরা স্থান নির্বাচনের সময় দেখেছি যে গবাদি পশুকে এমন একটি স্থানে রাখতে হবে যেন গবাদি পশুর জায়গাটি উঁচু হয়ে থাকে, বন্যা মুক্ত হয়ে থাকে এবং তার কি কি বিশেষত্ব থাকবে সেই বিষয়গুলো আমরা ইতিমধ্যে জেনেছি। যে উঁচু থাকতে হবে, যাতায়াত ব্যবস্থা ভালো থাকতে হবে, ঘরে যেন আলো বাতাস আসতে পারে সেই ব্যবস্থা থাকতে হবে, চারপাশটি পরিষ্কার রাখতে হবে, এই বিষয়গুলো আমরা ইতিমধ্যে জেনে এসেছি। পরবর্তীতে শিক্ষার্থীরা খেয়াল করো গাভীর পরিচর্যা। এখানে আমরা গবাদি পশুর পরিচর্যার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেমন ধরনের? গাভীর গর্ভকালীন, প্রসবকালীন ও দুগ্ধ দহনকালীন এই 3টি সময় পরিচর্যা খুব বিশেষ গুরুত্বের সাথে নিতে হয়। গাভীকে নিয়মিত গোসল করানো, শিং কাটা, খুর কাটা ইত্যাদির দিকেও বিশেষ যত্ন নিতে হয়। যদি গাভীর পরিচর্যা যদি ভালো হয়ে থাকে তাহলে উৎপাদন ভালো হবে, আর যদি পরিচর্যা ভালো না হয় তাহলে উৎপাদন ভালো না হওয়ার সম্ভাবনাও থাকতে পারে। কেননা গর্ভকালীন সময় যত্ন নিতে না পারলে গাভী অসুস্থ হয়ে অনেক রোগের সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। গবাদি পশুর খাদ্য। শিক্ষার্থীরা, গাভীর শারীরিক বৃদ্ধি ও কোষ কলার বিকাশের জন্য গাভীকে স্নেহ পদার্থ, দুধ ইত্যাদি বিভিন্ন কাজের জন্য খাদ্য দিতে হয়। কি বলা হয়েছে? বলা হচ্ছে গাভীর শারীরিক বৃদ্ধি ও কোষ কলার বিকাশ ও ক্ষয়পূরণ, তাপ ও শক্তি উৎপাদন,
স্নেহ পদার্থ সংরক্ষণ, দুধ ও মাংস উৎপাদন, প্রজননের সক্ষমতা অর্জন, গর্ভাবস্থার বাচ্চার বিকাশ সাধন প্রভৃতি কাজের জন্য উপযুক্ত খাদ্যের প্রয়োজন। খাদ্যের মাধ্যমে শর্করা, আমিষ, চর্বি জাতীয় এগুলোর প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে, কেননা গাভীর শারীরিক বৃদ্ধির জন্য এই ধরনের খাদ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরা গবাদি পশুর দৈহিক প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট পরিমাণ সহযোগিতা করে থাকে। এছাড়াও সাধারণত গবাদি পশুকে আঁশযুক্ত খাদ্য, দানাদার খাদ্য এবং ফিড অ্যাডিটিভস দিতে হয়, যা গবাদি পশুর শারীরিক বৃদ্ধি সঠিক নিশ্চিত করতে সহযোগিতা করে থাকে। একটি গুরুত্বপূর্ণ লাইন বহু নির্বাচনী পরীক্ষার জন্য। গাভীর শরীর রক্ষণাবেক্ষণের জন্য 1.5 কেজি দানাদার ও প্রতি 1 লিটার দুধ উৎপাদনের জন্য গাভীকে খড় ও সবুজ ঘাসের সাথে 0.5 কেজি দানাদার খাদ্য দিতে হবে। তাহলে আমরা দুধ উৎপাদনের সাথে গাভীর খাদ্যের যে একটি ওতপ্রোত সম্পর্ক রয়েছে সেই বিষয়টা আমরা এখান থেকে দেখতে পেয়েছি। গাভীর স্বাস্থ্যসম্মত লালন পালন ও রোগ প্রতিরোধ ব্যবস্থা। শিক্ষার্থীরা, স্বাস্থ্যসম্মতভাবে পালন করার মাধ্যমেই গবাদি পশুকে সুস্থভাবে রাখা যায় এবং স্বাস্থ্যসম্মতভাবে লালন পালন করার সাথে সাথেই গাভীর রোগ প্রতিরোধ ক্ষমতাও অর্জন করা যায় বা রোগ প্রতিরোধ ক্ষমতা আস্তে আস্তে বৃদ্ধি পায়। কিরকম বিষয়টি খেয়াল করে দেখো যে আমরা যদি নিয়ম করে গাভীকে যদি কৃমিনাশক ঔষধ খাওয়ানোর ব্যবস্থা করি তাহলে গাভীর কৃমি হওয়ার সম্ভাবনা থাকে না। গাভীকে যদি আমি সুনির্দিষ্ট সময়ে যদি আমি প্রজনন করিয়ে থাকি তাহলে আমার কোনো এই প্রজনন সংক্রান্ত কোনো সমস্যা থাকে না। গাভী মলমূত্র ত্যাগ করার পরপরই যদি এগুলোকে আমি নিষ্কাশনের ব্যবস্থা করতে পারি তাহলে আমার খামার রোগাক্রান্ত বা অপরিষ্কার হওয়ার সম্ভাবনা থাকে না। কোনো একটি গাভী অসুস্থ হওয়া মাত্রই তাকে যদি আমি সরাসরি এখান থেকে সরিয়ে নিতে পারি এবং চিকিৎসকের শরণাপন্ন করতে পারি তাহলে আমি খুব সহজেই রোগ প্রতিরোধ করতে পারি। সর্বশেষ পয়েন্ট কি বলছে, গাভীকে প্রাত্যহিক পর্যবেক্ষণ ও রোগ চিকিৎসা। শিক্ষার্থীরা, গাভীর বিভিন্ন ধরনের রোগ বালাই হয়ে থাকে, যেমন তরকা, বাদলা, খুরা রোগ, গলা ফোলা ইত্যাদি। এই রোগগুলোর বিভিন্ন জীবাণুর দ্বারা সংক্রামিত হয়ে থাকে। এদের থেকে দূরে রাখার জন্য নির্দিষ্ট সময় পর পর অবশ্যই টিকা দিতে হবে। এবার আমরা দেখব বাছুর পালন, অর্থাৎ বাছুর কিভাবে লালন পালন করতে হবে সেই বিষয়টা আমরা এখন জানার চেষ্টা করব। গরু মহিষের শৈশবকালকে বাছুর বলে। গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন। গরু মহিষের শৈশবকালকে বাছুর বলে। সাধারণত জন্মের পর থেকে 1 বছরের বেশি বয়সের গরু মহিষের বাচ্চাই বাছুর নামে পরিচিত। পশুপালন বিজ্ঞানে বাছুর পালন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষার্থীরা, বাছুর সম্পর্কে আমরা কিছুটা জানতে পেরেছি। আরো গুরুত্বপূর্ণ যে কথাটি সেটি হচ্ছে আজকের বাছুরই ভবিষ্যতের কিন্তু দুধ উৎপাদনকারী গাভী, উন্নত মানের প্রজনন উপযোগী ষাঁড় বা মাংস উৎপাদনকারী গরু। এই বিষয়টিকে মাথায় রেখে আমাদের অবশ্যই বাছুরকে সঠিক এবং সুন্দরভাবে লালন পালন করতে হবে। আমাদের দেশে যে পরিমাণ গবাদি পশুর লালন পালন করা হয় তার শতকরা 24 ভাগেরও বেশি বাছুর রয়েছে। এখন বাছুরের বাসস্থান কেমন হবে আমরা যদি একটু দেখি, দেশীয় জাতের একটি বাছুরের জন্মকালীন গড় ওজন সাধারণত 15 থেকে 20 কেজি হয়ে থাকে, আর উন্নত জাতের বাছুরের ওজন 25 থেকে 30 কেজি হয়ে থাকে। এ বাছুরগুলো এদেরকে অবশ্যই শুষ্ক এবং উঁচু একটি স্থান নির্বাচন করে তাদেরকে রাখার ব্যবস্থা করতে হবে। প্রতিটি বাছুরের জন্য 35 বর্গ ফুট জায়গার প্রয়োজন হয়।
বাছুরের বাসস্থান এমন হতে হবে যেখানে প্রচুর পরিমাণ আলো বাতাস প্রবেশ করতে পারে। বাছুরের বাসস্থান কাঁচা বা পাকা হতে পারে, তবে এতে মলমূত্র নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা থাকতে হবে। শিক্ষার্থীরা, বাছুরের খোপে খড় বিচালি দিয়ে বিছানা তৈরি করে দিতে হবে। যদি মেঝেটি পাকা হয়ে থাকে তা যেন কর্দমাক্ত বা স্যাঁতসেঁতে না হয় সেই বিষয়টা আমাদের খেয়াল রাখা প্রয়োজন। বাছুরের পরিচর্যা। বাছুরের পরিচর্যা আরো বেশি গুরুত্বপূর্ণ। বাছুরকে নিয়ম করে সময় মতো খাদ্য পরিবেশন করা, রোগ বালাই থেকে মুক্ত রাখা, দেখাশোনা করা ইত্যাদি অবস্থাকে বোঝায়। বাছুরকে গাভীর দুধ পান করা শেখানো। বাছুর জন্মের পরপরই বাছুরকে গাভী থেকে যে দুধ পাওয়া যায়, গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন, বাচ্চা জন্মের পরপরই গাভী থেকে যে দুধ পাওয়া যায় তাকে শাল দুধ বলে। সাধারণত বাছুর জন্মের পরপরই শাল দুধ পান করতে পারে না বা পান করা শেখে না, তখন বাছুরকে শাল দুধ পান করা শেখাতে হয়। বাছুরের মুখ নিয়ে গাভীর ওলানের কাছে গেলে, বাটের কাছে গেলে বাছুর আস্তে আস্তে দুধ চুষে খাওয়া শিখে থাকে। এজন্য অনেক সময় বোতলে করে বাছুরকে দুধ খাওয়ানোর মাধ্যমেও তাকে দুধ খাওয়ানো শেখানো যায়। বাছুরকে সঠিকভাবে বৃদ্ধির জন্য পরিমিত খাদ্য সরবরাহ করতে হয়। সাধারণত দৈহিক ওজন অনুসারে খাদ্য প্রদান করা প্রয়োজন। বর্ধিত বাছুরের চাহিদা অনুসারে জন্ম থেকে স্বয়ংসম্পূর্ণ না হওয়া পর্যন্ত খাদ্য তালিকা অনুসরণ করে গাভীকে খাদ্য দিতে হয়। বাছুরকে খাদ্য দিতে হয়। বাছুর কিছু সময় পরপরই মলমূত্র ত্যাগ করে, সেজন্য বাছুরের মলমূত্র ঘন ঘন পরিষ্কার করা প্রয়োজন। বাছুর ঘন ঘন মলমূত্র ত্যাগ করার মাধ্যমে তার বিছানাগুলো নষ্ট করে ফেলে, সেজন্য বাছুরের বিছানাটাও পরিষ্কার করে দিতে হয়। তাহলে বাছুরের শরীরে পরজীবী জনিত কোনো রোগ হওয়ার সম্ভাবনা থাকে না। বাছুরকে সময় মতো ঘরে তোলা ও বের করা। বাছুরকে নির্দিষ্ট সময় ঘরে তুলতে হয় এবং বের করতে হয়। সারাদিন কি করে এরা আবদ্ধ হয়ে থাকে না, বাইরে ঘোরাফেরা করে খোলা জায়গায় থাকে। এর ফলে কি হয়, বাছুরের শারীরিক বৃদ্ধি নিশ্চিত হয়। তবে খেয়াল রাখতে হবে যেন বৃষ্টিতে ভিজে না যায় বা ঠান্ডা না হয়, এই বিষয়টা আমাদের খেয়াল রাখা প্রয়োজন। বাছুরের প্রাত্যহিক পর্যবেক্ষণ ও রোগ চিকিৎসা। নিয়মিত পর্যবেক্ষণ করার মাধ্যমে আমরা বাছুরকে রোগ থেকে মুক্ত রাখতে পারি। যখনই আমরা বাছুরকে রোগাক্রান্ত অবস্থায় দেখব তাকে সরিয়ে ফেলতে হবে। তার শারীরিক পরীক্ষা বা পর্যবেক্ষণ করে নির্দিষ্ট সময় অনুযায়ী তাকে বিভিন্ন ঔষধ দিতে হবে, যেমন টিকা, কীটনাশক, কৃমিনাশক, আঁচিল রোগ ইত্যাদির ঔষধ দেওয়ার মাধ্যমে আমরা বাছুরকে পরিচর্যা করতে পারি। শিক্ষার্থীরা খেয়াল করো, এবার আমরা দেখব ভেড়া পালন। খেয়াল করে দেখো, ভেড়া একটি নিরীহ প্রাণী। এরা চারণ ঘাস খেতে খুব পছন্দ করে এবং দলগতভাবে ঘুরে বেড়ায়। এদের প্রজনন ক্ষমতা বেশি। এরা সাধারণত 15 মাসে 2 বার বাচ্চা দেয়। এরা শুধু ঘাস খেয়ে বেঁচে থাকতে পারে। ভেড়া পশম ও মাংসের জন্য পালন করা হয়। শিক্ষার্থীরা খেয়াল করো, আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ কথা। এখানে আরো একটি কথা বলা হচ্ছে যে ভেড়া আমরা কিসের জন্য পালন করছি আমাদের বাংলাদেশে? সাধারণত পশম ও মাংসের জন্য। সাধারণত উন্নত জাতের যে ভেড়াগুলো রয়েছে, যেগুলো বাইরের দেশগুলোতে বা উন্নত দেশগুলোতে যে ধরনের ভেড়া লালন পালন করা হয় তাদের লোমগুলো খুব সূক্ষ্ম হয়ে থাকে। এই ধরনের ভেড়াগুলোকে মেরিনো ভেড়া বলে। সাধারণত এগুলো দিয়ে শাল, সোয়েটার, জ্যাকেট ইত্যাদি তৈরি করা হয়।
আর আমাদের বাংলাদেশে যে ধরনের ভেড়া বেশি লালন পালন করা হয় সেই ভেড়াগুলোকে বলা হয় কারাকুল ভেড়া। এরা মোটা পশম কার্পেট তৈরিতে এদের লোমগুলো ব্যবহার করা হয়ে থাকে। সেক্ষেত্রে ভেড়ার বাসস্থান, ভেড়ার সাধারণত 3 ধরনের ঘর ব্যবহার করা হয়, যথা উন্মুক্ত, আধা উন্মুক্ত ও আবদ্ধ। উন্মুক্ত অর্থাৎ যে অঞ্চলে বৃষ্টিপাত কম হয় সেখানে এ ধরনের ঘর বেশি উপযোগী। একটি নির্দিষ্ট জায়গার চারদিকে বেড়া দিয়ে উন্মুক্ত ঘর তৈরি করা যেতে পারে। এখানে কোনো ছাদ থাকে না, সারাদিন চড়ে খাওয়ার পর রাতে ভেড়ার পাল এখানে আশ্রয় নেয়। এখানে মেঝেতে খড় ব্যবহার করা হয়ে থাকে। আধা উন্মুক্ত, উন্মুক্ত ঘরের নির্দিষ্ট স্থানে যদি একটা ছাদসহ ঘর তৈরি করা হয় তবে তাকে আধা উন্মুক্ত পদ্ধতি বলে। এখানে বৃষ্টি বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় ভেড়া অবস্থান করতে পারে। আবদ্ধ ঘর অর্থাৎ যেখানে প্রচুর ঝড় বৃষ্টি হয় সেখানে এই পদ্ধতি উপযোগী। আবদ্ধ ঘরে পুরো অংশই ছাদ থাকে, ঘরের পাশ দিয়ে প্রচুর আলো বাতাস প্রবাহের ব্যবস্থা থাকে এবং ভেড়া ঘরে পাকা মেঝে বা আধা পাকা মেঝেতে সে বসবাস করে থাকে। ভেড়ার পরিচর্যা, ভেড়ার পরিচর্যা অত্যন্ত প্রয়োজন। ভেড়াকে সুস্থ সবল ও কর্মক্ষম রাখার জন্য এবং বেশি উৎপাদন পাওয়ার জন্য ভেড়াকে পরিচর্যা করতে হয়। নিয়মিত ব্রাশ দিয়ে ভেড়ার লোম পরিষ্কার করতে হয়, এতে পশমের ময়লা বের হয়ে আসবে। না হলে ভেড়ার দেহে বহিঃপরজীবী কৃমি বা উকুন আক্রান্ত হতে পারে, যার ফলে ভেড়ার পশম এবং ভেড়ার লোমগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। ভেড়ার পশম কাটার পূর্বে অবশ্যই গোসল করে নিতে হবে, না হলে ভেড়ার লোমগুলো পশমগুলো ময়লা হওয়ার সম্ভাবনা থাকে। ভেড়ার খাদ্য, ভেড়া সাধারণত যে কোনো ধরনের খাবার খেয়ে বেঁচে থাকতে পারে, তবে এরা কিন্তু গরু, ছাগল বা মহিষের মতোই জাবর কাটতে পারে। এদের রেশনে আঁশযুক্ত খাদ্যের পরিমাণ দানাদার খাদ্যের তুলনায় বেশি থাকে। গর্ভবতী ভেড়া সাধারণত প্রসূতি খাদ্য তালিকায় বেশি পরিমাণে দানাদার খাদ্য প্রয়োগ করতে হয়। একটি বয়স্ক ভেড়া দৈনিক 2 থেকে 2.5 কেজি সবুজ ঘাস ও 250 থেকে 300 গ্রাম দানাদার খাদ্যের প্রয়োজন হয়। নবজাতকের যত্ন, নবজাতক মেষ শাবক জন্মের 3 থেকে 4 দিন পর্যন্ত ওজন অনুপাতে শাল দুধ পান করাতে হয়। সাধারণত নবজাতক বাচ্চা জন্মের পরপরই শাল দুধ খেতে পারে না, তাকে শাল দুধ খাওয়া শেখানো হয় এবং এর মাধ্যমে তার রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। ভেড়ার রোগ ব্যাধি প্রতিরোধ ও দমন, একই রকম ব্যাপার। আমরা যে বিষয়টি গাভীর ক্ষেত্রে দেখেছি, বাছুরের ক্ষেত্রে দেখেছি, একই রকম বিষয় ভেড়ার ক্ষেত্রে রয়েছে। ভেড়ার শরীরে ভেড়াকে নিয়মিতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, ভেড়াকে কৃমিনাশক ঔষধ খাওয়াতে হয় এবং টিকা দিতে হয়। এছাড়া ভেড়ার তরকা, বাদলা ইত্যাদি বিভিন্ন রোগ হতে পারে। তবে ভেড়ার জন্য সবচেয়ে বেশি যে রোগটি হতে পারে সেটি হচ্ছে উকুন। এজন্য ভেড়ার পশম পরিষ্কার করতে হয়, ধুয়ে দিতে হয় বা চিরদিনে আঁচড়ে দিতে হয়। শিক্ষার্থীরা, পরবর্তীতে আমরা যে অংশটি দেখব সেটি হচ্ছে হাঁস পালন। আমাদের এই বাংলাদেশ নদীমাতৃক দেশ। এ দেশের আবহাওয়া এবং জলবায়ু হাঁস পালনের জন্য অত্যন্ত উপযোগী। আমাদের এখানে অনেক খাল রয়েছে, বিল রয়েছে, ডোবা, নালা, হাওর, বাওর, পুকুর, নদী ইত্যাদি রয়েছে। আমাদের গ্রামের হাঁসের খামারিরা প্রচলিত পদ্ধতিতে হাঁস পালন করে থাকে, কিন্তু উন্নত পদ্ধতিতে হাঁস পালনের বিভিন্ন পদ্ধতি রয়েছে, যেমন উন্মুক্ত পদ্ধতি, অর্ধ আবদ্ধ পদ্ধতি, আবদ্ধ পদ্ধতি এবং ভাসমান পদ্ধতি।
আমরা পদ্ধতিগুলো সম্পর্কে সংক্ষেপে জানব। প্রথমে রয়েছে উন্মুক্ত পদ্ধতি। আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি উন্মুক্ত পদ্ধতিতে কিভাবে হাঁস পালন করা যায়। এটি হাঁস পালনের সবচেয়ে সহজ এবং সবচেয়ে পুরনো পদ্ধতি। সাধারণত আমাদের বাংলাদেশে গ্রামাঞ্চলে এ পদ্ধতিতে হাঁস পালন করা হয়ে থাকে। সাধারণত সকালবেলায় হাঁসগুলোকে বাসা থেকে ছেড়ে দেওয়া হয় এবং রাতে নির্দিষ্ট ঘরে আবদ্ধ করে রাখা হয়। এ ধরনের হাঁসগুলোকে সাধারণত কোনো খাবার দেওয়া হয় না, কারণ এরা সারাদিন বাইরে প্রাকৃতিক পরিবেশ থেকে তাদের প্রয়োজনীয় খাদ্য সংগ্রহ করে থাকে। এ হাঁসগুলো সাধারণত সকালবেলায় ডিম পাড়ে। তাই ডিম সংগ্রহ করার জন্য সকাল 9টা পর্যন্ত এদেরকে বন্দি করে রাখা হয় এবং এরপরে এদেরকে ছেড়ে দেওয়া হয় যেন এরা বাইরে ঘুরে বেড়াতে পারে। উন্মুক্ত পদ্ধতির অন্যতম সুবিধা হচ্ছে শ্রমিক খরচ কম, এতে খাদ্য খরচ কম লাগে, বাসস্থান তৈরিতে খরচ একবারেই হয় না, পরিবেশের সাথে অভিযোজন ক্ষমতা বজায় থাকে। অসুবিধার মাঝে অনেক পতিত জমি এবং জলমহলের প্রয়োজন হয়। বন্য পশু পাখি দ্বারা হাঁস আক্রান্ত হতে পারে, ফসল নষ্ট করতে পারে বা কোনো কারণে হাঁস হারিয়েও যেতে পারে। পরবর্তীতে আমরা দেখব আবদ্ধ পদ্ধতি। আবদ্ধ পদ্ধতিকে আমরা আবার এই পদ্ধতিতে হাঁস সবসময় আবদ্ধ রাখা হয়। বাচ্চা হাঁস পালনের জন্য এ পদ্ধতি খুবই উপযোগী। আবদ্ধ পদ্ধতি আবার দু ধরনের, একটি হচ্ছে মেঝে পদ্ধতি এবং অপরটি হচ্ছে খাঁচা পদ্ধতি। শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি। প্রথমেই রয়েছে মেঝেতে হাঁসের বাচ্চা পালন। এই পদ্ধতিতে হাঁসের বাচ্চা সাধারণত আবদ্ধ অবস্থায় ঘরের মেঝেতে পালন করা হয়। এই ধরনের মেঝেতে বিছানা হিসেবে খড়ের লিটার ব্যবহার করা হয়ে থাকে। ব্যাটারি বা খাঁচা পদ্ধতি। এই পদ্ধতিতে হাঁসের বাচ্চাকে খাঁচায় লালন পালন করা হয়ে থাকে। প্রতিটি বাচ্চার জন্য 0.07 বর্গমিটার জায়গার প্রয়োজন হয়। গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন। বাচ্চা পালনের জন্য এ পদ্ধতি খুবই উপযোগী। এখন আমরা দেখব আবদ্ধ পদ্ধতির কিছু সুবিধা এবং অসুবিধা। আবদ্ধ পদ্ধতির সবচেয়ে বড় যে সুবিধাটি রয়েছে সেটি হচ্ছে খাদ্য গ্রহণ সমভাবে হয়, সহজে রোগ প্রতিরোধ করা যায়, শ্রমিক কম লাগে, বন্যপ্রাণী হাঁসের ক্ষতি করতে পারে না, প্রতিটি হাঁসের জায়গা কম লাগে। আবদ্ধ পদ্ধতির কিছু অসুবিধাও রয়েছে, যেমন ঘর নির্মাণ খরচ বেশি, নিবিড় যত্ন নিতে হয়, হাঁস সাঁতার কাটতে পারে না। এবার আমরা দেখব অর্ধ আবদ্ধ পদ্ধতি। শিক্ষার্থীরা খেয়াল করো, অর্ধ আবদ্ধ পদ্ধতি অর্থাৎ যে পদ্ধতিতে হাঁসকে সাধারণত রাতে ঘরে রাখা হয় এবং দিনের বেলায় ঘর সংলগ্ন একটি নির্দিষ্ট জলাধারের মাঝে বিচরণের জন্য ছেড়ে দেওয়া হয়। আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি। এ পদ্ধতিতে প্রতিটি হাঁসের জন্য 0.93 বর্গ মিটার জায়গার প্রয়োজন হয়। যদি জলাধার না থাকে তাহলে কৃত্রিম জলাধার তৈরি করে হাঁস লালন পালনের ব্যবস্থা করতে হয়। অর্ধ আবদ্ধ পদ্ধতির কিছু সুবিধা রয়েছে, যেমন এখানে হাঁস সাঁতার কাটার ভালো সুযোগ পায়, দৈহিক বৃদ্ধি স্বাভাবিক থাকে। আবার অসুবিধার মাঝে এটি অত্যন্ত ব্যয়বহুল এবং খাদ্য গ্রহণ সমভাবে হয় না। আমরা সর্বশেষ যে প্রকারভেদটি রয়েছে সেটি হচ্ছে ভাসমান পদ্ধতি। অর্থাৎ ভাসমান পদ্ধতিতে এ পদ্ধতিতে সাধারণত হাঁসের জন্য একটি ভাসমান ঘর তৈরি করা হয়। সাধারণত বাড়ন্ত ও বয়স্ক হাঁস পালনের জন্য এটি উপযোগী। বড় পুকুর, দিঘি বা নদীর কিনারে পানির ওপর হাঁসের সংখ্যা বিবেচনায় ঘর নির্মাণ করা হয়। এখানে নির্মাণ খরচ একটু বেশি হলেও খাদ্য খরচ কম। ভাসমান ঘর তৈরির জন্য ড্রাম ব্যবহার করা যেতে পারে।
হাঁসগুলো সারাদিন খাদ্যের জন্য ঘুরে বেড়ায় এবং রাতে ঘরে আশ্রয় নেয়। তবে যদি এলাকা নিচু হয়ে থাকে তাহলে বন্যার সম্ভাবনা দেখা দিতে পারে। সবশেষে হাঁসের রোগ ব্যাধি ও দমন ব্যবস্থা। শিক্ষার্থীরা খেয়াল করো, হাঁসকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রাখতে হয়, হাঁসকে সময় মতো টিকা দিতে হয় এবং কৃত্রিম কৃমিনাশক খাদ্য খাওয়াতে হয়। ডাক প্লেগ রোগ ও কলেরা অন্যান্য পরজীবী রোগ দেখা দিতে পারে। এসব রোগাক্রান্ত হাঁসকে পশু চিকিৎসকের কাছ থেকে শরণাপন্ন হয়ে আমরা সঠিক পরামর্শ গ্রহণের মাধ্যমে চিকিৎসা সেবা দিতে পারি। শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ গৃহপালিত পশু পাখি পালনের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জানার চেষ্টা করেছি। আমরা আজ যে আলোচনাটি করেছি এই আলোচনাটি তোমাদের পাঠ্য বইয়ের 150 থেকে 161 পৃষ্ঠায় রয়েছে। তোমরা ভিডিওটি মনোযোগের সাথে দেখবে এবং তোমরা তোমাদের বিষয় শিক্ষকের সাথে যোগাযোগ করতে পারো। তার পূর্বে অবশ্যই তোমরা পাঠ্যপুস্তকটা দেখে নেবে। প্রথমে ভিডিওটি মনোযোগের সাথে দেখবে, এরপর তোমরা পাঠ্যপুস্তকটি পড়বে এবং তখন যদি তোমাদের মনে কোনো প্রশ্নের উদ্বেগ হয় বা তোমরা যদি কোনো বিষয় বুঝতে না পারো, তোমরা তোমাদের বিষয় শিক্ষকের সাথে যোগাযোগ করতে পারো এবং তোমরা তোমাদের প্রশ্নের সমাধান জানতে চেষ্টা করতে পারো। সে পর্যন্ত তোমাদের সকলকেই নিরন্তর শুভেচ্ছা।